আজকের এই ভিডিওটা দুই শ্রেণীর ভিউয়াররা দেখছেন। এক শ্রেণীর ভিউয়ার যারা অলরেডি বিসিএস এর পথে চলে গেছেন এবং আরেক শ্রেণীর ভিউয়ার যারা ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করেছেন সবেমাত্র অথবা পড়াশোনা চলমান রয়েছে, তারা কনফিউশনে আছেন আসলে বিসিএস এর এই পথটাতে যাওয়া উচিত হবে কিনা। আজকের এই ভিডিওটা আমি তিনটা অ্যাসপেক্ট থেকে আলোচনা করব। একটা হচ্ছে টাইম ফ্যাক্টর, অর্থাৎ বিসিএস দিতে গেলে যে সময়টা যাচ্ছে এই সময়টা আসলে আপনার জন্য কতটুকু ইফেক্টিভ, অর্থাৎ অন্য কোথাও এই সময়টা দিলে এর থেকে ভালো করা সম্ভব কিনা। দ্বিতীয়ত হচ্ছে রিস্ক, অর্থাৎ বিসিএস এর যেই জার্নিটাতে যাচ্ছেন এই জার্নিতে আসলে রিস্কের অবস্থা কেমন। এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট, অর্থাৎ বিসিএস এর বাদে অন্য যে অপশনগুলো আপনার হাতে আছে সেই দিকে যাওয়াটা আসলে আপনার জন্য কতটুকু ইফেক্টিভ হবে। আপনি যখনই বিসিএস দেয়া নিয়ে ভাবছেন, আমি ধরে নিচ্ছি আপনার সিজিপিএ অনেক ভালো অথবা মিডিয়াম অথবা লোয়ার। নর্মালি যাদের সিজিপিএ অনেক ভালো থাকে তারা ইউনিভার্সিটি টিচিং প্রফেশনে যায়, কিন্তু যাদের মিডিয়াম অথবা লোয়ার থাকে তারা নর্মালি কিন্তু বিসিএস এর কথাটা বেশি ভালোভাবে চিন্তা করে। তো আমি ধরে নিচ্ছি আপনার হাতে আসলে তিনটা অপশন আছে। এক হয় আপনি বিসিএস দিতে পারবেন, দুই না হয় আপনি বাংলাদেশের কর্পোরেট চাকরি করতে পারবেন, আর না হয় ফাইনালি থার্ড আপনি বিদেশে পড়াশোনা করার জন্য যেতে পারবেন, সেখানে সেটেল হতে পারেন অথবা টাকা ইনকাম করতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আপনারা অলরেডি হয়তো অবগত আছেন যে প্রশাসন ক্যাডার ভার্সেস অন্যান্য ক্যাডারের একটা মারামারি বা একটা দ্বন্দ্ব চলমান। অর্থাৎ অন্যান্য যেই 25টা ক্যাডার রয়েছে, আপনারা জানেন টোটাল হচ্ছে ক্যাডার 26টা, তার মধ্যে অন্য যে 25টা ক্যাডার রয়েছে তারা আসলে আন্দোলন করছে যে না, প্রশাসন ক্যাডার সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে। তাদের নিজস্ব ক্যাডারের যে বড় বড় পদগুলো আছে সেগুলোতেও প্রশাসন ক্যাডারের অফিসাররা গিয়ে বসে আছে। তাদের নিজস্ব যে মিনিস্ট্রি আছে, যেমন ধরেন শিক্ষা ক্যাডারের জন্য শিক্ষা মিনিস্ট্রি, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আবার টপ পজিশনে প্রশাসন ক্যাডার যাচ্ছে। তো এটার জন্য অন্যান্য ক্যাডারের অফিসাররা যেটা বলছে যে না, 50% ডিএস অর্থাৎ ডেপুটি সেক্রেটারি এই পদটা অন্যান্য ক্যাডারের জন্য রাখতে হবে এবং বাকি 50% প্রশাসন ক্যাডার আসতে পারবে। বিগত যে নিয়মটা ছিল সেটা হচ্ছে 75% ডেপুটি সেক্রেটারি যে পদটা বা উপসচিব পদটা প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত থাকতো। এটাকে অন্যান্য ক্যাডাররা কিন্তু আবার বৈষম্যমূলক হিসেবে চিন্তা করছে। এদিকে প্রশাসন ক্যাডার আবার বলছে এই সচিব, উপসচিব, যুগ্ম সচিব, মন্ত্রণালয়ের সমস্ত পোস্ট আসলে প্রশাসন ক্যাডারের জন্য, সো এটা তাদের প্রাপ্য। সো এই নিয়ে বিশাল একটা আন্দোলন চলমান রয়েছে। দ্বিতীয়ত আপনারা জানেন যে এই স্বৈরাচার সরকার পতনের পরে কিন্তু অনেক বিসিএস ক্যাডারে চাকরি চলে গেছে। এখন বলতে পারেন কেন চাকরি গেছে, হয় তারা অনেক বেশি রাজনীতির সাথে জড়িত ছিল, অন্যায় দুর্নীতি অনিয়ম করেছে, যে কারণেই হোক না কেন তাদের কিন্তু চাকরি চলে গেছে। এছাড়াও রিসেন্টলি একটা নিউজ দেখলাম যে অনেকগুলো সচিব কিন্তু জেলে রয়েছে, তারাও হয়তো কোনো না কোনো অন্যায় বা দুর্নীতির সাথে জড়িত ছিল। সো আপনি সচিব হলেন, আইজিপি হলেন বা বিসিএস ক্যাডার হয়ে গেলেন মানে কিন্তু অন্যায় বা দুর্নীতি বা আইন থেকে বেঁচে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। যখনই আপনি বিসিএস দিচ্ছেন আপনি ধরে নিচ্ছেন যে বিসিএস ক্যাডার হওয়া মানে আমার অনেক পাওয়ার থাকবে, অনেক টাকা পয়সা থাকবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ফ্যাসিনেশন। এছাড়াও আপনারা জানেন যে সবচেয়ে বঞ্চিত ক্যাডার যে দুইটা, সেটা হচ্ছে শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার। এই দুইটা ক্যাডারের প্রমোশন খুবই স্লো, একদম স্লো। অর্থাৎ আপনি 9 গ্রেড বিসিএস ক্যাডার, সেখান থেকে 6 গ্রেড যেতে আপনার 10 বছর সময় লাগতে পারে। চিন্তা করতে পারছেন, আপনার কিন্তু প্রমোশন খুবই স্লো। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার কি আসলে বিসিএস দেওয়া উচিত হবে কিনা। দেখেন, প্রত্যেকটা ক্যারিয়ারের কিন্তু একটা ভালো দিক এবং খারাপ দিক থাকে। আমি বিসিএস এর ভালো দিক এবং খারাপ দিকটা তুলে ধরবো, সিদ্ধান্ত আপনার হাতে। আচ্ছা, ভিডিওর শুরুতে কিন্তু আমি বলে নিয়েছিলাম, ধরে নিচ্ছি আপনার তার তিনটা অপশন আছে। এক, আপনি বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবেন। দুই, আপনি বিদেশ চলে যেতে পারবেন। তিন, আপনি বাংলাদেশে থেকে কোন একটা কর্পোরেট চাকরি করতে পারবেন। আচ্ছা, প্রথমে দেখি তো আপনি আসলে বিসিএস দিলে কি কি পাবেন। প্রথমত আপনি অনেক সম্মান পাবেন, কারণ বিসিএস ক্যাডার এই নামে আপনার সমাজ চিনবে, জানবে। আপনার ফ্যামিলি মেম্বার্সরাও আপনার কারণে সম্মানিত হবে। সমাজের সবাই বলবে যে বিসিএস ক্যাডারের ফ্যামিলি, এই হিসেবে অবভিয়াসলি আপনি সম্মান পাবেন, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সম্মান পাবেন। সম্মানের কোনো অভাব হবে না বিসিএস ক্যাডার আসলে। আপনি যদি কর্পোরেট চাকরি করেন অথবা দেশের বাইরে চলে যান, যত ভালো পজিশনে থাকেন না কেন, যত টাকা ইনকাম করেন না কেন, একজন বিসিএস ক্যাডার যে সম্মানটা পায় সেই সম্মানটা আপনি পাবেন। এবার দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অর্থ, আর্থিকভাবে আপনি কতটা লাভবান হতে পারবেন। বিসিএস ক্যাডারদের যেই স্যালারি দেওয়া হয় 9 গ্রেডের 22,000 টাকা স্কেল স্যালারি, টোটাল প্রায় 37,500 টাকা স্যালারি আসে। এই স্যালারি আসলে বর্তমানে একজন ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে জীবনযাপন করাটা অনেক কষ্টের, কারণ আপনি কিন্তু লোয়ার স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে পারবেন না। সমাজের সবাই আপনাকে নিয়ে এক্সপেকটেশন থাকবে যে আপনি একজন বিসিএস ক্যাডার, তার মানে আপনি অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছেন। আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে নিয়ে এক্সপেকটেশনে থাকবে যে আমার ফ্যামিলির এই ছেলেটা বিসিএস ক্যাডার হচ্ছে, তার মানে আমাদের ফ্যামিলিকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তবতা, আপনি কিন্তু আর্থিকভাবে অনেক বেশি লাভবান হতে পারবেন না। স্যালারি খুবই কম,
স্যালারি খুবই কম, এবং সেই সাথে আপনি ভাবতে পারেন যে রিটায়ার করার পরে টাকা পাবো। আপনি 1 কোটি, নর্মালি এখনকার হিসেবে 1 কোটি টাকার মতো পায় একজন ফার্স্ট ক্লাস অফিসার যদি রিটায়ার করেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি একটা ঢাকা শহরে ফ্ল্যাট কিনতে যান, সেখানেও কিন্তু 1 কোটি টাকা লাগবে। তারপর আপনি বলতে পারেন আমার বিসিএস ক্যাডার হইলে হলো, আমার তো ফ্ল্যাট লাগবে না। আপনি তখন বিসিএস ক্যাডার হবেন, দেখবেন আপনার লাইফের এক্সপেকটেশন চেঞ্জ হয়ে যাবে। আপনার আশেপাশে মানুষজন দেখবেন অনেক অফিসার বাড়ি করতেছে, গাড়ি করতেছে। আপনার একটা ফ্রেন্ডস ইউনিভার্সিটির আপনার সাথে পড়েছে, সে হয়তো এখন গাড়ি নিয়ে চলাফেরা করতেছে। তখন আপনার মধ্যে কিন্তু এক্সপেকটেশনটা ক্রিয়েট হবে। তো তখন আপনি দেখবেন যে 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারতেছেন না, অথবা গ্রামে একটা ডুপ্লেক্স বাড়িও 1 কোটি টাকা করতে পারবেন না। তো তার মানে রিটায়ার্ডের টাকা যে আপনার কাছে একটা মরিচিকার মতো, এই আর্থিক ভাবে কিন্তু এটাতে আপনি খুব বেশি লাভবান হতে পারবেন না। পরের যে পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিসিএস এ আমরা যাদেরকে দেখে আসি, অর্থাৎ অমুক ক্যাডার, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকা পয়সা তার, এগুলো দেখে আসি, তাই তো? কিন্তু এটাই সত্যি, তারা এটা অবৈধ উপায়ে ইনকাম করেছে। তো আপনি কি অবৈধভাবে ইনকাম করবেন কিনা সেটা একান্তই আপনার উপরে। এটাও সত্যি, সব ক্যাডার থেকে কিন্তু আর্থিকভাবে অবৈধভাবে ইনকাম করা যায় না। অবৈধভাবে সব ক্যাডার থেকে ইনকাম করা যায় না। আমি ক্যাডারগুলোর নাম বলতেছেন স্পেসিফিক, আপনারা জানেন যে কোন কোন ক্যাডার থেকে অবৈধভাবে ইনকামের সুযোগ আছে, কোন কোন ক্যাডার থেকে নেই। এবং গত যে এক্সাম্পলটা আপনারা দেখেছেন যে স্বৈরাচার সরকার পতনের পরে কিন্তু এই যে যারা অবৈধভাবে টাকা ইনকাম করেছিল, তারা কিন্তু কেউ এখন ভালো নেই। এটা অবভিয়াসলি এটা আল্লাহর ইচ্ছা। তো আপনি অবৈধভাবে ইনকাম করলেও যে আপনি শান্তিতে থাকতে পারবেন তা কিন্তু না। তার মানে ধরে নিন আপনি বিসিএস এ আসলে মানে আর্থিকভাবে খুব একটা লাভবান হতে পারবেন না, যেটা আপনি কর্পোরেট চাকরিতে পারবেন অথবা বিদেশ গেলে পারবেন। কারণ কর্পোরেট চাকরিতে স্টার্টিং এ আপনি 70 থেকে 80 হাজার টাকা বেতন পাবেন যদি প্রাইভেট ব্যাংকে ঢুকেন বা অন্য যে কোনো চাকরিতে। বিদেশে গেলে আপনি 3 থেকে 4 লাখ টাকা, 2 থেকে 3 লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। কিন্তু বিসিএস এ কিন্তু এটা ভাই কোনোভাবে সম্ভব না। এই বাস্তবতা মেনে নিয়ে আপনাকে আসতে হবে। এবারে আসে অন্যান্য সুযোগ সুবিধা। অন্যান্য যে সুযোগ সুবিধার মধ্যে আমি বলতে পারি যে সরকারি সরকারি বাসা, সরকারি অফিস, সরকারি গাড়ি, ড্রাইভার বা প্রোটোকল, এগুলা সব ক্যাডার কিন্তু এই সুযোগটা নেই। হাতে গোনা 2 থেকে 3টা ক্যাডারে এই ফ্যাসিনেশনটা আছে, আপনারা যেটা ভাবতেছেন। অন্য বাকি 23টা ক্যাডার এটা নাই। যেমন ধরেন প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, কাস্টমস ক্যাডার, এই পর্যন্ত ঠিক আছে। এই ক্যাডার গুলোতে আপনি বাড়ি গাড়ি সুবিধাটা পাবেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কিন্তু অন্য যে ক্যাডার গুলোতে যাবেন, আপনি 20 বছর চাকরি করার পরেও গাড়ি বা বাড়ি পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই ভাই। এই বাস্তবতা মেনে নিতে হবে। এবং আপনি যে এই প্রথম সারির 2-3টা ক্যাডার পাবেন তার গ্যারান্টি কি? তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। প্রত্যেক বছর 4 লাখ বা 3 লাখ বিসিএস পরীক্ষা দেয়। তার মধ্যে আপনি যদি টপ 300 এর মধ্যে থাকতে পারেন, তবেই না আপনি এই প্রথম সারির 2-3টা ক্যাডার পাবেন। এই 300 এর বাইরে চলে গেলে কিন্তু আবার আপনি পাবেন না। সো এটা মাথায় রেখে আসতে হবে আপনার। এবারে পাওয়ারের কথা আসি। পাওয়ার এক্সারসাইজও কিন্তু ওই টপ ক্যাটাগরির 3-4টা ক্যাডারের মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু আর নেই। আর আপনারা যেটাকে পাওয়ার বলেন, এটা কিন্তু মিস ইউজ অফ। সো এই পাওয়ার এক্সারসাইজের যে কথাটা বলেন আপনারা, অন্য বাকি 23টা বা 24টা ক্যাডার কিন্তু এই সুযোগটা নেই। এটা আপনাকে মেনে নিয়েই আসতে হবে। আচ্ছা, ফাইনালি একটা নিরাপদ আপনি লাইফ পাবেন যদি বিসিএস ক্যাডার হন। সত্যি একটা নিরাপদ লাইফ পাবেন, কারণ হচ্ছে আপনার চাকরি যাওয়ার ভয় নেই। নর্মালি হচ্ছে কেউ আপনাকে হয়রানি করতে পারবে না, কারণ আপনি একজন বিসিএস ক্যাডার। সামাজিক ভাবেও আপনি হয়রানির শিকার হবেন না, রাষ্ট্রীয় ভাবেও হওয়ার সুযোগ খুবই কম। তবে তারপরে আমরা গত এক্সাম্পল গুলো দিয়ে দেখেছি যে সিকিউরড লাইফ আসলেই যেভাবে ভাবে আমরা সেরকম না। আপনি অন্যায় করলেন, দুর্নীতি করলেন, আপনার চাকরি যাবে, আপনি বরখাস্ত হবেন, হ্যাঁ, ওএসডি করাবে, এটাই স্বাভাবিক। তবে অবভিয়াসলি আপনি কর্পোরেট চাকরি অথবা বিদেশে যাওয়ার থেকে একটা সুন্দর একটা সিকিউরড লাইফ পাবেন, যেখানে মাসে মাসে আপনি বেতন পাবেন। এবার একটা বাস্তবতা বলি, আপনি বিসিএস এ জয়েন করলেন, জয়েন করা মানেই কিন্তু শেষ নয়। এবারে আপনাকে প্রমোশন পেয়ে টপ পজিশনে যেতে হবে, তাই না? আর এই টপ পজিশন গুলোতে যেতে হলে কিন্তু আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দরকার। রাজনীতি না করলে, বিগত সরকারের আমলে আমরা অন্তত দেখেছি যে যারা রাজনীতি করেছে, যেই ক্যাডার অফিসাররা, তারাই আসলে টপ পজিশন গুলোতে যেতে পেরেছে। আগামী 5 বছর পরেও যে এই রাজনৈতিক ভাবেই যে প্রমোশনটা হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশে বুঝেন তো, বাংলাদেশে যেখানে মানে অনিয়মটা সবচেয়ে বেশি, সেখানে আপনি যদি রাজনীতি না করে সাদাসিধা জীবনযাপন করেন, তাহলে হয়তো আপনার ক্যাডারে মিডিয়াম লেভেলের একটা পজিশন পেয়ে আপনাকে হয়তো রিটায়ার করতে হবে, টপ পজিশনে আপনি যেতে পারবেন না। তবে ভবিষ্যৎ বাংলাদেশ, আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, হয়তো এই জিনিসটা থাকবে। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে যে 1980-র দশকে অনেকেই সরকারি চাকরিতে জয়েন করতো না। কারণ কি? কারণ ছিল যে বেতন খুবই কম। এবং যারা তখন জয়েন করেনি, ওই 1980-র দশকে যারা জয়েন করেনি, তাদের অনেকের কাছ থেকে কিন্তু আমরা পরবর্তীতে আক্ষেপ করতে শুনেছি আমাদের জেনারেশনে, যে কেন সরকারি চাকরিতে জয়েন করেনি। কারণ হঠাৎ করে কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন ডাবল করে দেওয়া হয়েছিল, স্কেল বেতন বেড়েছিল, সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হলো। তো সেম ভাবে এখন যেভাবে বেতনটা হয়তো বর্তমান বাজার মূল্য অনুসারে খুবই কম, কিন্তু আজ থেকে 5 বছর বা 10 বছর পরে কিন্তু প্লট চেঞ্জ হয়ে যেতে পারে।
যারা আজকে সরকারি চাকরিতে ঢুকছে হয়তো বেতন খুবই কম মনে হচ্ছে, কিন্তু আজ থেকে সুদূর ভবিষ্যতে হয়তো বেতনটা খুব বেড়ে যাবে, সুযোগ সুবিধা আরো বেড়ে যাবে। তখন যেন আপনার আফসোস করতে না হয়। যারা এখন এই বাস্তবতা মেনে নিয়ে হয়তো জয়েন করছেন, হয়তো তাদের ভাগ্য ভালো থাকলে এরকম ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবেন আরো বেশি, রিটায়ারমেন্টের টাকাটাও বেশি পাবেন, অথবা পেনশনের টাকাটা বেশি পাবেন। এটা হতেই পারে কিন্তু। আচ্ছা, আমি এই যে ভিডিও শুরুতে কিন্তু 3টা ফ্যাক্টরের কথা বলেছিলাম, একটা হচ্ছে সময়, দ্বিতীয়ত রিস্ক, আর তৃতীয়ত হচ্ছে অপরচুনিটি কস্ট। বিসিএস এ যদি আপনি আসেন, আপনাকে অবশ্যই 3 থেকে 4 বছর সময় হাতে নিয়ে আসতে হবে। আগে অবশ্য 5 বছর সময় স্যার আসলে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব ছিল না। আপনি যদি প্রথম বিসিএস এও টিকেন, তারপরেও আপনি ক্যাডার হয়ে গেজেট হওয়া পর্যন্ত আপনাকে কমপক্ষে 3 বছর ওয়েট করতে হবে। বিগত বিসিএস গুলোতে 4 থেকে 5 বছর ওয়েট করার সব কথাও শুনেছি, যেমন 43তম বিসিএস কিন্তু প্রায় 5 বছর পরে জয়েন করলো। আচ্ছা, শুধুমাত্র বিসিএস এর ভাইবা, প্রিলি রিটেন ভাইবাতে টিকে যাওয়া মানে কিন্তু আপনি বিসিএস ক্যাডার হলেন না। আলটিমেট গেজেটেও আপনার নাম আসতে হয়। সো গেজেটে নাম না আসলে কিন্তু আপনি ক্যাডার হতে পারবেন না। তো আপনি ধরেন প্রিলি রিটেন ভাইবা টিকলেন, 3 বছর অপেক্ষা করলেন, করার পরে দেখলেন যে ফাইনাল গেজেটে আপনার নাম আসেনি, যেমনটা 43 বিসিএস এ কিন্তু হয়েছিল। যে কারণেই হোক না কেন, আমি এটা মানে পলিটিক্যালি হোক বা যে কোনো কারণেই হোক বা সমস্যার কারণেই হোক, হয়নি, এটা ভাগ্যের জন্য হয়নি। তো তখন আসলে আপনার কি অবস্থা হবে? অর্থাৎ আজ থেকে 3 বছর বা 4 বছর পরে গিয়ে আপনি দেখলেন চেষ্টা করে ক্যাডার হয়েও হইলেন না, তখন আসলে আপনার কতটুকু সুযোগ হাতে থাকবে অন্য কোনো ক্যারিয়ারে সুইচ করার, অথবা বিদেশ যাওয়ার, অথবা কর্পোরেট চাকরিতে যাওয়ার? কারণ এখন আপনি বিদেশ গেলে হয়তো 3 বছরে খুব ভালো একটা পজিশনে দাঁড়িয়ে যেতে পারতেন, কিন্তু যেটা আপনি স্যাক্রিফাইস করতেছেন শুধুমাত্র বিসিএস এর জন্য। একটা কর্পোরেট চাকরিতে ঢুকলে আজ থেকে 4 বছর পরে আপনার বেতন হয়তো 1-1.5 লাখ টাকা হইতো, এটাও আপনি স্যাক্রিফাইস করতেছেন বিসিএস এর জন্য। কিন্তু আসলে এটা কতটুকু বুদ্ধিমানের, এটা আপনার হাতেই আমি ছেড়ে দিলাম। যে কারণ দেখেন, 4 লাখ লোকের মধ্যে প্রিলিতে টিকবে হয়তো 10 থেকে 15 হাজার, তার মানে বাকি সব কিন্তু প্রথম ধাপে বাদ। তারপর রিটেন হবে অনেকদিন পরে, রিটেনে গিয়ে দেখলেন যে আপনি টিকছেন, কিন্তু ভাইভাতে গিয়ে শুনলেন যে আপনি টিকেননি। তার মানে এত বছর একটা অপেক্ষা করার পরেও আপনি ফাইনালি গিয়ে হয়তো সিলেক্টেড না হতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্যারার। তো এই সময়টা আপনাকে হাতে নিয়ে আসতে হবে এবং চিন্তা করতে হবে আগামী 3-4 বছর আমি কোনো টাকা পয়সা বা কোনো লোভ লালসার দিকে আগাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে রিস্ক। রিস্কের কথা অলরেডি বলে ফেলছি যে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে বাদ পড়তে পারেন, গেজেটে নাম আসতে না পারে বা প্রি রিটেন ভাই টিকতে না পারেন। সেক্ষেত্রে অন্য যে ক্যারিয়ার, সেক্ষেত্রে কিন্তু রিস্কটা খুবই কম। আচ্ছা, চাকরি হওয়ার পরে কিন্তু আবার রিস্ক বিসিএস এ কম, যেটা কর্পোরেটে বেশি। যেমন ধরুন আপনার চাকরি হলে কিন্তু কর্পোরেটে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যেমন করোনার মধ্যে কিন্তু অনেকেই চাকরি হারিয়ে ফেলেছিল। এটা আপনারা দেখেছেন যে চাকরি হওয়ার পরেও কিন্তু চাকরি চলে যায়, যেটা কর্পোরেটে সবচেয়ে বেশি। চাকরি মানে আপনাকে আনএমপ্লয়েড থাকা লাগতে পারে, কিন্তু বিসিএস এ এই ব্যাপারটা নাই। আবার যদি আপনি বলেন বাদ পড়ার সম্ভাবনাটা, এই দিক থেকে কিন্তু আবার বিসিএস এর যে জার্নিটা, এটা খুবই কণ্ঠকাঠিন্য। প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে স্কুইড গেম, দেখছেন না, যে না পারলেই মেরে ফেলা, এরকম একটা মেরে ফেলার মতো একটা অবস্থা। অর্থাৎ আপনি বিসিএস বাদেও হয়তো আপনার হাতে অনেক ভালো ভালো অপশন ছিল, সেগুলাকে আপনার ছেড়ে দিয়ে বিসিএস আসতে হবে। অনেকেই আছেন যারা ভালো সরকারি চাকরি ছেড়ে দিয়েও বিসিএস এর প্রিপারেশন নিতে বসেন, অনেকে আছেন ভালো বেতনের চাকরি ছেড়ে দিয়ে বিসিএস এর প্রিপারেশন নিতে বসেন। ঠিক আছে, তার মানে এই অপরচুনিটি কস্ট গুলো আপনাকে ক্যালকুলেট করতে হবে। আপনার জীবন 60 বছর বা 50 বছর বা 55 বছর, সিদ্ধান্ত আপনার হাতে। অ্যাকচুয়ালি আপনি এই সময়গুলোকে কিভাবে কত ভালোভাবে কাজে লাগাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিদ্ধান্ত আপনি কমেন্টে জানাবেন যে আপনি বিসিএস দিচ্ছেন কি দিচ্ছেন না, এটা আপনি কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।